স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। বিগত সরকারের আমলে দায়ের করা ২৫০০ গায়েবী মামলা আগামী ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে কথা বলেন এই উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে গেল সরকারে করা গায়েবী মামলা, সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২৫টি জেলায় চিহ্নিত করা হয়েছে এমন মামলা সংখ্যাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই আইনের অধীনে বিচারাধীন রয়েছে ৩৩২টি মামলা। এর মধ্যে বেশ কয়েকটি মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে ৬ সদস্যের একটি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২ জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের ২ জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, প্রয়োজনে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য আরও একটি ট্রাইব্যুনাল বসানো হবে। আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের ২য় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অতি বিপ্লবের চেতনা নিয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলেও মনে করেন তিনি। অন্যদিকে যশোরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের ৯০% অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে বলে দাবি করেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সেমিনার। তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। একটা নির্বাচিত সরকার সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এদিকে যশোরে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, কিন্তু বিএনপির জন্য নয়। বাংলাদেশের ৯০% অগ্রগতি বাস্তবায়ন করেছে তার দল, এমন দাবিও করেন তিনি। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে এটা বিএনপির সংস্কারের কারণে। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে তাদের মধ্যে বৈঠক হয়। এছাড়া প্রধান উপদেষ্টা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা২৫ এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফর শেষে ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বেজিংয়ের সময় সকালে এই বৈঠক হয়। বৈঠকে গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে নানা ধরনের ছাড়, স্বাস্থ্য ও পানি সম্পদ ব্যবস্থাপনা। এছাড়া ভূ রাজনৈতিক নানা দিকও আলোচনায় আসে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, ঋণের সুদের হার কমানো থেকে শুরু করে নানা বিষয়ে চীনের সাথে আলোচনা হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সাংহাইয়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসবেন তৌহিদ হোসেন। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। হাসিনা সরকার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জামায়াত ইসলামীকে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের বাকি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যারা আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানাই ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার সরেজমিন তদন্তে বিভিন্ন দলিল ও ডকুমেন্টস যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কর ফাঁকির প্রমাণ পায় 15 সদস্যের একটি দল। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর এলাকায় 621 বিঘা জমির উপর গড়ে তোলা এই ইকো পার্কটি এখন অনেকটাই কোলাহল শূন্য। স্থানীয় বাসিন্দাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাস্তুচ্যুত করে পার্কটি নির্মাণ করার অভিযোগ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত বছর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। পরে আদালতের আদেশে ইকো পার্কের ব্যবস্থাপনায় বসানো হয় প্রশাসক। কর ফাঁকির অভিযোগে তদন্ত করে জাতীয় রাজস্ব বোর্ডও। মঙ্গলবার বিভিন্ন দলিল ডকুমেন্টস জব্দ করে তা যাচাই বাছাই শেষে কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তদন্ত দল। সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। কর ফাঁকি আছে জমি কেনা, কৃষি উৎপাদন, নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে। যাদের জমি দখল করে এই পার্কটি নির্মাণ করা হয়েছে তাদেরকেও অভিযোগ জানালে নেওয়া হবে ব্যবস্থা। আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এই তদন্ত চলমান থাকবে এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে চূড়ান্ত করা হবে। তারপর মামলা সহ আইনি বিষয়টি দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারী দলটি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা 178 বিডিআর জওয়ানের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত জামিন পাওয়া আসামিদের নাম প্রকাশ করেন। এর মধ্য দিয়ে 16 বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন তারা। আদালতের চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, বুধবার জামিন নামা দাখিলের পর কারাবিধি অনুযায়ী কারামুক্ত হবেন তারা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধায় তা বন্ধ হয়। এ ঘটনায় বিকেলে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বুধবার সকালের মধ্যে বিএসএফ তাদের বেড়া নির্মাণের সামগ্রী সরিয়ে নিবে বলে সিদ্ধান্ত হয়। এর আগে মঙ্গলবার সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন।
দায়িত্ব গ্রহণের পর নিজের এজেন্ডা বাস্তবায়নে এক মুহূর্ত নষ্ট করেননি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার কয়েক মিনিট পরই একাধিক নির্বাহী আদেশে সই করে পূর্বসূরি বাইডেন প্রশাসনের বিভিন্ন অভিবাসন কর্মসূচি বাতিল করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের প্রকল্প CBC-1, জন্মসূত্রে নাগরিকত্ব পন্থে নির্বাহী আদেশে সই সহ অভিবাসন বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মসনদে বসেই সবার আগে বাইডেন প্রশাসনের বৈধ অভিবাসনের কর্মসূচি CBP-1 বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে 30,000 অভিবাসন প্রত্যাশী অনিশ্চয়তায় পড়লেন। এছাড়াও প্রথম দিনেই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন ঠেকানো এবং সীমান্ত সিল করার উদ্যোগ নেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকোর সাথে সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। এতে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের অনুমতি ছাড়াই ফেডারেল তহবিল থেকে অর্থায়নের ব্যবস্থা করতে পারবেন ট্রাম্প। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দেয়াল নির্মাণের সহায়তা ও অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব দিয়েছেন সেনাবাহিনীকে, যদিও এই নির্দেশনা দেশটির আইনের সাথে সাংঘর্ষিক। রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রক্রিয়া বন্ধের পাশাপাশি বেশ কিছু দেশের ওপর আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ারও আভাস দিয়েছেন তিনি। বন্ধ করা হয়েছে শরণার্থীদের পুনর্বাসন প্রকল্প। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে স্বাস্থ্যসেবা সহ সরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবেন অবৈধ অভিবাসীদের সন্তানরা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মেয়াদে যেসব অবৈধ অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করা হয়েছিল, সেসব পরিবারের একত্রীকরণের জন্য বাইডেন প্রশাসনের গঠিত টাস্ক ফোর্স ভেঙে দিয়েছেন ট্রাম্প। তার এজেন্ডা বাস্তবায়নে অভিবাসন কর্তৃপক্ষকে যেসব স্থানীয় সংস্থার সহায়তা করতে অপারগতা জানাবে, ফেডারেল তহবিল থেকে তাদের অর্থায়ন বন্ধের নির্বাহী আদেশেও সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক। তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 66 জনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি 35 জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় স্কি রিসোর্টের হোটেলে এই আগুনের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার 277 কর্মী ঘটনাস্থলে ছুটে যান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় গভর্নর জানিয়েছেন, ভোর 3:30টার দিকে 11 তলা হোটেলের 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর মারা যান 2 জন। অগ্নিকাণ্ডের সময় হোটেলে 234 জন অতিথি ছিলেন। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।